আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এনপিএম নিউজ টাইম। ইসরায়েলের সঙ্গে মিলে হামলা চালানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানকে আত্মসমর্পণ করতে আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প। তা প্রত্যাখ্যান করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের এই পর্যন্ত 639 জন নিহত ও আহতর সংখ্যা 1320 জনেরও বেশি। আপনারা দেখতে থাকুন বিস্তারিত এবং এনপিএম নিউজের সাথেই থাকুন। ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত গড়ালো সপ্তম দিনে। বুধবার রাতভর তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে যে তারা তেহরানে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংস করেছে। তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে প্রবেশ করেছে। এতে ক্ষয়ক্ষতিরও দাঁড়ান। ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও। এর আগে ইরানের বেশ কয়েকটি স্থাপনায় হামলার দাবি করে ইসরায়েল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায় তেহরানের দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রকেট লঞ্চারগুলোতেও হামলার দাবি করেছে ইসরায়েল। এরই মধ্যে ইরানে তীব্র হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানে হামলা চালিয়ে আমরা মূলত দুটি হুমকি দূর করার চেষ্টা করছি। এর একটি ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আরেকটি হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি। খামেনির প্রশাসনের উপর আমাদের সেনারা জোরালো হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলের জনগণ এর জন্য তীব্র কষ্ট ভোগ করছে, কিন্তু আপনাদের আত্মত্যাগ আমাদের দেশকে সুরক্ষিত করছে। এমন পরিস্থিতিতেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্তে আত্মসমর্পণ করার যে আহ্বান জানিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, যুদ্ধ কিংবা শান্তি কোনোটি ইরানের উপর চাপিয়ে দেওয়া যাবে না। বুদ্ধিমান মানুষ ইরান এবং ইরানিদের ভালো করে জানে। যারা ইতিহাস জানে তারা কোনোদিন ইরানকে আত্মসমর্পণ করতে বলবে না। আমরা কারো কাছে নতি স্বীকার করব না, এটাই ইরানের নীতি। এদিকে ইরানে ইসরায়েলের এ সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কিনা সে সিদ্ধান্ত এখনো নেননি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইরান আবারও আলোচনায় আসতে চান দাবি করে ট্রাম্প জানান সে সুযোগ শেষ হয়ে গেছে। আমি জানি এই পরিস্থিতিতে করণীয় কি, কিন্তু আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। একেবারে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেব আমি, কারণ যুদ্ধ এমন একটি পরিস্থিতি এখানে প্রতি মুহূর্তে অবস্থার পরিবর্তন হয়। তাই আগে থেকে সিদ্ধান্ত চূড়ান্ত করতে চাই না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বলতেই পারি ইসরায়েল খুব ভালো কাজ করছে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইরানকে সহায়তা দিতে তারা প্রস্তুত রয়েছেন, কিন্তু ইরান এখন পর্যন্ত কোনো সাহায্য চায়নি। এদিকে ইরান ও ইসরায়েল সংঘাত নিয়ে এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। চলমান এই সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি বলেন, নিজ দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তিনি জানান, সাধারণ সময়ে তুরস্কের আবাসিক হোটেলগুলোতে পর্যটকদের অর্ধেকই থাকেন ইরানের নাগরিক, কিন্তু সংঘাত শুরুর পর ৮০% হোটেল ইরানের নাগরিকে পূর্ণ হয়ে গেছে। ভিসামুক্ত নীতির মাধ্যমে ইরানিদের ৯০ দিন পর্যন্ত তুরস্কে অবস্থানের অনুমতি থাকায় এখন যুদ্ধ থেকে প্রাণে বাঁচতে এ দেশটিতেই প্রবেশের চেষ্টা করছেন তেহরানের মানুষজন। পূর্ব তুরস্কের সীমান্তবর্তী শহর ভ্যানে জড়ো হয়েছেন হাজারো ইরানি। বিস্তৃত নিরাপত্তা পরিধি। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র থেকে আপনি হয়তো ইরানের রহস্যময় ফর্দ জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্রের এতটুকুই দেখতে পাচ্ছেন। ইরানের পবিত্র কোম শহরের কাছে নির্মিত গোপন কঠোর সুরক্ষিত কমপ্লেক্সটি ২০০৯ সালে প্রথম প্রকাশের পর থেকে এর আসল প্রকৃতি এবং আকার সম্পর্কে জল্পনা কল্পনা চলছে। তবে এর সম্পর্কে যতটুকু জানা যায়, এটা বহু বছর আগে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার চুরি করা ইরানি নথিপত্র থেকে এসেছে। এর প্রধান হলগুলি আনুমানিক ৮০ থেকে ৯০ মিটার মাটির নিচে অবস্থিত। ধারণা করা হয় ইসরায়েলের চালানো যে কোনো বিমান হামলা থেকে এটি নিরাপদ এবং আকাশ থেকে এই স্থাপনাটি ধ্বংস করা প্রায় অসম্ভব কাজ।
অনেক বিশ্লেষক মনে করছেন এই ঘাঁটি থেকে ইরান দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করতে পারে। বিশেষ করে বর্তমানে তাদের ইউরেনিয়াম মজুদের যে পরিমাণ রয়েছে তা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য পর্যাপ্ত। সাম্প্রতিক দিনগুলিতে ইসরায়েল এই স্থাপনাটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, কিন্তু আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA জানিয়েছে এখন পর্যন্ত ইসরায়েল এই স্থাপনাটি আঘাত করতে সক্ষম হয়নি অথবা কৌশলগত কারণে হামলা করেনি। 2000 সালের গোড়ার দিকে এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ফর্দ নির্মাণ কাজ কখন শুরু হয়েছিল সে সম্পর্কে খুব বেশি বিস্তারিত জানাতে পারেনি। তবে উপগ্রহ চিত্রে 2004 সাল থেকে এটির নির্মাণ কাজ দেখানো হয়েছে। 2009 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলো সার্কোজি ও ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এক যৌথ বিবৃতিতে ফর্দর অস্তিত্ব প্রকাশ করেন। এর কিছুদিন আগেই ইরান নিজেই IAEA-কে জানায় তারা একটি নতুন জ্বালানি পরিশোধনাগার স্থাপনা নির্মাণের পরিকল্পনা করছে, যদিও ফর্দর নির্মাণ কাজ তখন কয়েক বছর ধরেই চলছিল। ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধু শান্তিপূর্ণ কাজের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ছাড়াও রাশিয়া ও চীনের মতো মিত্র দেশগুলো এই স্থাপনাটি নিয়ে ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে অর্থনৈতিক সংকটের মুখে পড়ছে ইসরায়েল। প্রতি রাতে ইসরায়েলের প্রায় 28 কোটি 50 লাখ মার্কিন ডলার খরচ হচ্ছে শুধু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায়। ইরানে হামলা করার পর প্রথম 48 ঘন্টাতেই খরচ হয়েছে প্রায় 150 কোটি ডলার। সামরিক বিশ্লেষকরা বলছেন যুদ্ধের মারাত্মক প্রভাব পড়তে পারে ইসরায়েলের অর্থনীতিতে। ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য মার্কারের দেয়া তথ্য অনুযায়ী আকাশে চালিত প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম কয়েক লাখ ডলার, যা দিনে দিনে চরম ব্যয়বহুল করে তুলছে এই যুদ্ধ। এদিকে টানা 6 দিন ধরে ইরানে নিরবিচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে যাচ্ছে ইসরায়েলের আয়রন ডোম সহ অন্যান্য আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা। জানা গেছে ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর অন্যতম উপকরণ অ্যারো মিসাইলের মজুতও ফুরিয়ে আসছে ইসরায়েলের। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধানের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল জানান এই যুদ্ধের সরাসরি সামরিক ব্যয় প্রতিদিন গড়ে 72 কোটি 50 লাখ ডলার। মাত্র 48 ঘন্টার লড়াইয়ে ইসরায়েলের খরচ হয়েছে প্রায় 150 কোটি ডলার, যার অর্ধেকই খরচ হয়েছে প্রতিরক্ষা ব্যবস্থায় আর বাকিটা হামলায়। প্রতিটি রকেট, ড্রোন প্রতিরোধে ব্যবহৃত প্রযুক্তি যেমন আয়রন ডোম, ডেভিডস স্লিং সবকিছুই ব্যয়বহুল বলে জানানো হয়। বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই ভেঙে পড়ছে ইসরায়েলের অর্থনৈতিক ব্যবস্থা। প্রতিদিনের শত শত মিলিয়ন ডলারের ব্যয় জনগণের ওপর চাপ বাড়াবে। বিশেষ করে বাজেট ঘাটতি ও মুদ্রাস্ফীতি দেশটির অর্থনীতিতে খারাপ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন তারা। তবে ইরান ইসরায়েল সংঘাতে ইরানের সামরিক ব্যয় ইসরায়েলের তুলনায় অনেকটাই কম। বিশ্লেষকরা বলছেন ইরানের প্রতিদিন এই সংঘাতে আনুমানিক 46 কোটি থেকে 65 কোটি ডলার পর্যন্ত ব্যয় হতে পারে, কারণ তাদের অস্ত্র ইসরায়েলের তুলনায় কিছুটা সস্তা। ইসরায়েলের একটি অ্যারো ক্ষেপণাস্ত্রের দাম 35 লাখ ডলার, যা সরবরাহ করা হয় যুক্তরাষ্ট্র থেকে। সে তুলনায় ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দাম প্রায় 1 লাখ ডলার। হোয়াইট হাউসের সামনে চলছে এই বিক্ষোভ, প্রতিবাদ ইরানে ইসরায়েলের হামলার। ইরানে যুদ্ধ নয়, ইসরায়েলের অস্তিত্ব থাকা উচিত নয়, এমন নানা ধরনের যুদ্ধবিরোধী স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্র যেন ইরান আর ইসরায়েলের মধ্যকার যুদ্ধে কোনোভাবেই জড়িয়ে না পড়ে, সেটাই এই বিক্ষোভের মূল দাবি। তারা বলছেন ইসরায়েল বিনা উস্কানিতে ইরানে হামলা চালিয়েছে। আমি ইরানের যুদ্ধ চাই না। নেতানিয়াহু ভাবছেন তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। তিনি কোনো তথ্য ছাড়াই ইরানে বোমা হামলা চালাচ্ছেন। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কার করতে হবে।
ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদ ও যুক্তরাষ্ট্রের না জড়ানোর দাবিতে বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্কেও। ইরানে হামলার হুমকি এবং গাজায় ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানান বিক্ষোভকারীরা। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ। এটি তাদের যুদ্ধ, এটি আমাদের যুদ্ধ নয়, এবং আমি আশা করি এটি আমাদের যুদ্ধে পরিণত হবেও না। আমি মনে করি যুক্তরাষ্ট্রের যুদ্ধ থেকে সম্পূর্ণ দূরে থাকা উচিত, কারণ এই মুহূর্তে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে এবং তারা ইরানে হামলা করেছে মূলত সম্পূর্ণ বিনা উস্কানিতে। অন্যদিকে চলমান সংঘাত এবং এতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার শঙ্কা নিয়ে ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন বলেছেন, বেশিরভাগ জনগণ চান না যুক্তরাষ্ট্র আরেকটি যুদ্ধে জড়াক। তিনি বলেন, ভার্জিনিয়া একটি সেনাবাহিনী বান্ধব রাজ্য, তারপরও সেখানকার মানুষ তাকে যুদ্ধ না চাওয়ার। বারবারই ডোনাল্ড ট্রাম্প বলে আসছেন যে তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ হতো না। আমার মতে তিনি ঠিকই বলেছেন, কারণ যুদ্ধ শুরুর আগে আমি জো বাইডেনকে বলেছিলাম আমাদের অবশ্যই বড় ধরনের সংঘাত এড়ানো উচিত, কিন্তু তিনি তা কানে নেননি। এখন শুধু যুদ্ধই বন্ধ নয়, আমাদের এমন একটি সমাধানে আসতে হবে যাতে ভবিষ্যতেও সম্ভাব্য বিরোধ